আমরা আজকে ক্লাস 12 এর মানব জনন যে চ্যাপ্টারটা আমরা অলরেডি পড়তে শুরু করেছিলাম। আমরা অলরেডি শুক্রাশয় গঠন, ডিম্বাশয় গঠন, গ্যামেটোজেনেসিস এই সমস্ত পর্যায়গুলো আমরা পড়েছি। আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা হচ্ছে রজচক্র বা এটাকে মেনস্ট্রুয়াল সাইকেল কথাটা বলা হয়। তা রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল এই ধরনের দুটো চক্র দেখতে পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দুটো চক্র দেখতে পাওয়া যাচ্ছে। একটা চক্র দেখতে পাওয়া যাচ্ছে প্রাইমেট জাতীয় যে সকল স্তন্যপায়ী আছে তাদের দেখতে পাওয়া যাচ্ছে, আরেকটি দেখতে পাওয়া যাচ্ছে নন প্রাইমেট জাতীয় যে সকল স্তন্যপায়ী আছে। প্রাইমেট জাতীয় যে সকল স্তন্যপায়ী আছে তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রজচক্র, এবং এই প্রাইমেটদের মধ্যে কারা কারা পড়ছে? ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি এটা আমরা কাদিকে বলতে পারি। আমরা এগুলো দেখতে পাচ্ছি বেশ কিছু মাঙ্কিস যেগুলো কিন্তু বহু আগে সেই মাঙ্কিগুলো উৎপত্তি লাভ করেছে, তাই তাদের নাম দেওয়া হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। যেমন ম্যাকাও, যেমন দেখতে পাচ্ছি যে আমরা এক ধরনের যেগুলোকে রিসার্চ মাঙ্কিস বলছি, রিসার্চ মাঙ্কিসগুলো কিন্তু এই ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে দেখতে পাওয়া যেতে পারছে। এছাড়া এপদের দেখতে পাওয়া যাচ্ছে এবং হিউম্যানদের দেখতে পাওয়া যাচ্ছে, মানুষের দেখতে পাওয়া যাচ্ছে। এই কতকগুলো আমরা এই রজচক্র দেখতে পাচ্ছি। এবার তাহলে এই অপর চক্রটার নাম কি? অপর চক্রর নাম হচ্ছে ঋতুচক্র, যার ইংলিশ হচ্ছে ইস্টার সাইকেল। এই ঋতুচক্র কাদের দেখতে পাওয়া যাবে? কুকুর, গিনিপিগ, ইঁদুর, বিড়াল, ঘোড়া এই সকল প্রাণীদের ঋতুচক্র দেখতে পাওয়া যাবে। আমি এটা পরে আলোচনাতে আসছি। প্রথম দেখতে পাচ্ছি আমি প্রাইমেটদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাওয়া যাবে। এই মেনস্ট্রুয়াল সাইকেল কবে শুরু হয়? এই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে বয়ঃসন্ধিকালের একদম শুরুতে। তাহলে বয়ঃসন্ধিকাল মহিলাদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল এই যে সময়টা যেটা আমরা আগে আলোচনা করেছি, সেই বয়ঃসন্ধিকাল সময়তে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়াকে বলা হচ্ছে মেনার্কি। এবং আরেকটি টার্ম আমরা লিখি, সেটা হচ্ছে মেনোপজ। তাহলে মেনোপজ কাকে বলা হচ্ছে? মোটামুটি বলতে পারা যাচ্ছে যে 45 থেকে 50 বছর বয়সে এই মেনস্ট্রুয়াল সাইকেল প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এই 45 থেকে 50 বছর বয়সে যে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে মেনোপজ। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হয়, সেই ডিম্বাণু উৎপন্ন হয় কিন্তু একটা প্রাইমর্ডিয়াল ফলিকলটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রাইমারি ফলিকল থেকে। তাহলে প্রাইমারি ফলিকলে একটা সংখ্যা থাকে নির্দিষ্ট। যদি প্রাইমারি ফলিকলের সংখ্যাটা আস্তে আস্তে কমতে কমতে একদম শেষ হয়ে যায়, তখনই সেই সময়টাকে বলা হচ্ছে আমরা মেনোপজ। মানে যত আগে মেনার্কি আসবে তত আগে কিন্তু মেনোপজ প্রক্রিয়াটাও আগে আসবে। এবার তাহলে এই মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র যদি আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে সংজ্ঞাটা কিভাবে আমরা দিতে পারবো? যে মহিলাদের ক্ষেত্রে পিউবার্টি পিরিয়ড বা বয়ঃসন্ধি দশার শুরু থেকে মেনোপজ পর্যন্ত প্রতি মাসে, যদিও অ্যাকচুয়ালি এই মেনস্ট্রুয়াল সাইকেলটার সময়কাল হচ্ছে 28 দিন, তাহলে 28 দিন হচ্ছে একটা মেনস্ট্রুয়াল সাইকেলের সময়কাল। তাহলে প্রতি মাসে বা প্রতি 28 দিনে জরায়ু থেকে মানে ডিম্বাশয় থেকে প্রথমে বেরিয়ে আসছে, তারপর সেটা ফ্যালোপিয়ান নালীর মধ্যে দিয়ে জরায়ু যাচ্ছে। তাই জরায়ু থেকে গৌণ উসাইট সহ বা গৌণ পরডিম্বাণু সহ যে সামান্য পরিমাণ রক্তক্ষরণ ঘটছে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। তাহলে প্রতি 28 দিন অন্তর অন্তর এই প্রক্রিয়াটা রিপিটেশন হওয়ার কথা। তাহলে প্রথম আমরা আলোচনা করব এর কটা দশা দেখতে পাওয়া যাচ্ছে। এর মোট 4টি দশা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দশার নাম আমরা দিয়েছি মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ। তাহলে প্রথম দশার নাম কি বলছি? মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ। দ্বিতীয় দশার নাম হচ্ছে কি? ফলিকুলার ফেজ বা ফলিকুলার দশা, বা এটাকে প্রলিফারেটিভ দশাও বলা হয়। তৃতীয় দশার নাম দেওয়া হচ্ছে ওভিউলেটরি ফেজ,
আর চতুর্থ দশার নাম দেওয়া হচ্ছে লুটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ। তাহলে আমরা প্রথম আলোচনা করব রজস্রাবীয় দশা। এই দশার স্থায়িত্ব হচ্ছে মোটামুটি বলতে পারা যায় 3 থেকে 5 দিন। তাই রজস্রাবী দশা বা মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ এর স্থায়িত্ব হচ্ছে মোটামুটি 3 থেকে 5 দিন। তাহলে এই দশায় প্রথম আমরা ডিম্বাশয় পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। তাহলে যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, আবার বলছি, যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে যে পিত্তগ্রন্থি গঠিত হয়েছিল সেই পিত্তগ্রন্থিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে এবং নষ্ট হয়ে সেটা কর্পাস অ্যালবিকান্স বলে স্ট্রাকচারে পরিণত হবে। পিত্তগ্রন্থি যখন নষ্ট হয়ে যাবে তখন পিত্তগ্রন্থি থেকে নির্গত কিছু হরমোন যেগুলো হয় সেগুলো ক্ষরণটাও কিন্তু কমে যাবে। এখানে প্রধানত যে হরমোনটা কমে যায় তার নামটা হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে কর্পাস অ্যালবিকান্সটা পরিণত হওয়ায় পিত্তগ্রন্থি কর্পাস অ্যালবিকান্সে পরিণত হলো, কর্পাস লুটিয়াম কর্পাস অ্যালবিকান্সে পরিণত হলো। এর ফলে প্রোজেস্টেরনের পরিমাণটা কমে গেল। প্রোজেস্টেরন কমে যাওয়ার জন্য এফএসএইচ হরমোনের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেতে লাগলো। এফএসএইচ এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য কি দেখতে পাওয়া যাবে, যে 6 থেকে 12টি প্রাইমারি ফলিকল বৃদ্ধি পাওয়া শুরু করলো। অর্থাৎ আবার বলছি যে কর্পাস অ্যালবিকান্সে পরিণত হওয়ার জন্য প্রোজেস্টেরনের পরিমাণটা কমলো। প্রোজেস্টেরনের কম পরিমাণ বা কম সেটা ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে এফএসএইচ এর পরিমাণটাকে বাড়াতে সাহায্য করছে এবং এফএসএইচ হরমোনের জন্য 6 থেকে 12টা প্রাইমারি ফলিকল বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করছে। তাহলে রজস্রাবী দশার প্রথম দিকে কর্পাস অ্যালবিকান্স নষ্ট হলো, এই দশার শেষের দিকে 6 থেকে 12টি প্রাইমারি ফলিকল বৃদ্ধি পেতে শুরু করলো। জরায়ু গাত্রে কি কি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বা জরায়ু গাত্রে কি কি হতে পারছে? আগেই বললাম প্রোজেস্টেরনের মাত্রা কমে গেছে। এই প্রোজেস্টেরনের মাত্রা কমে যাওয়ায় প্রোস্টাগ্ল্যান্ডিন বলে আরো একটি হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন এক ধরনের ভ্যাসোকনস্ট্রিক্টর, অর্থাৎ এ কি করবে, জরায়ু গাত্রের এন্ডোমেট্রিয়াম অংশে তার মধ্যে যে পেশিতন্তু বা রক্তবাহ দেখতে পাওয়া যায় তাদের সংকোচন ঘটাবে এবং এই সংকোচন ঘটাবার ফলে জরায়ু গাত্রে, এই যে আমি জরায়ু গাত্রের ছবিটা এঁকেছি এখানে এন্ডোমেট্রিয়াম অংশে, এখানে এন্ডোমেট্রিয়াম অংশে, তাহলে এখানে আমরা যদি দশাগুলো ভাগ করি তাহলে প্রথম দশাটা আমরা নাম দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আমি। তাহলে প্রথম দশাটার নাম হচ্ছে এখানে মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে এখানে আমরা দশাগুলো 1, 2 করে প্রথমে লিখে যেমন লেখা আছে। প্রথমটা হচ্ছে 1 নম্বর দশা। তাহলে 1 নম্বর দশাটা মোটামুটি আমরা কি পর্যন্ত বলতে পারছি, এই পর্যন্ত মোটামুটি 1 নম্বর দশা বলা হচ্ছে। এরপর 2 নম্বর দশা, যে 2 নম্বর দশাটা হচ্ছে আপ টু ফলিকুলার দশা। 3 নম্বর দশাটা আমরা একদিনই বলতে পারছি, আর 4 নম্বর দশাটা হচ্ছে বাকি সময়টা হচ্ছে 4 নম্বর দশা পর্যন্ত চলছে। তাহলে প্রথম দিকে এখানে আমরা দশাগুলো বলেছি, এই দশায় এখানে দেখানো হয়েছে যে এই যে ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিংটা হচ্ছে কেন সেই প্রক্রিয়াটা আলোচনা করছি। যে প্রোজেস্টেরন হরমোনটা ক্ষরণটা কমে গেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা ক্ষরণটা বেড়ে গেছে। প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ডোমেট্রিয়ামের উপরিভাগে রক্তবাহ সহ বেশ কিছু যে সমস্ত পেশিতন্তু আছে তাদের সংকোচন ঘটাচ্ছে। এই সংকোচন ঘটাবার ফলে এন্ডোমেট্রিয়ামের উপরের দিকে মৃত অংশ, মেনলি স্ট্যাটাম কম্প্যাক্টাম বা স্ট্যাটাম স্পঞ্জিওসাম, এইগুলো জরায়ু প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং জরায়ু প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ওই জরায়ুর অন্তঃপ্রাচীরে রক্তবাহটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। ফলে রক্তবাহ থেকে বেশ কিছু রক্ত কিন্তু এই সময় ওই অনিষিক্ত গৌণ পরডিম্বাণু, যেহেতু নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই অনিষিক্ত গৌণ পরডিম্বাণু সহ বেশ কিছু রক্ত দেহের বাইরে বেরিয়ে আসতে পারছে। তাহলে এই যে রক্তটা দেহের বাইরে বেরিয়ে আসতে পারছে, এই রক্তের পরিমাণ কত? এর পরিমাণটা অ্যাভারেজ 40 থেকে 80 ml পর্যন্ত হতে পারে পার মেনস্ট্রুয়াল সাইকেলে। এবং এই যে রক্তটা কিন্তু তরল আকারে বেরিয়ে আসছে, এই রক্তটা কিন্তু জমাট হয়ে যাচ্ছে না। কিন্তু আমরা সাধারণভাবে ক্লাস 11-এ পড়েছি যে রক্ত কিন্তু দেহের বাইরে বা রক্তবাহ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে রক্ত জমাট হয়ে যায়। তাই রক্তটা জমাট হচ্ছে না কেন? তার প্রধান কারণটা হচ্ছে প্লাজমিন বলে একটা বস্তুর উপস্থিতির জন্য। এই প্লাজমিন কি করছে? রক্ত তঞ্চন প্রক্রিয়াটায়
বাধা সৃষ্টি করতে পারছে এবং যার ফলে কিন্তু এই প্লাজমিনের জন্যই রক্ত তঞ্চন প্রক্রিয়াটা ব্যাহত হতে পারছে না। তাহলে আমরা রজস্রাবীয় দশা, ডিম্বাশয় পরিবর্তন এবং জরায়ু পরিবর্তন আলোচনা করলাম এবং হরমোনগুলো কথাও বললাম। এখানেও দেখানো হয় দেখো, যেখানে কিন্তু আমরা প্রথম ছকটায় এফএসএইচ বা এলএইচ এর পরিমাণ দেখিয়েছি, আর তার পরের ছকটা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ইনহিবিন, এই তিনটে হরমোনের পরিমাণ দেখিয়েছি। আমরা প্রথম এই যে লাল ভাগে আমরা ভাগ করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর দশা, এটা 2 নম্বর দশা, এই 2 নম্বর দশা আর 3 নম্বর দশাটাকে আমরা এই 3 নম্বর দশা আমরা পুরো লাল দাগ বরাবর 3 নম্বর দশা বলতে পারবো। যে 3 নম্বর দশার স্থায়িত্ব হচ্ছে মাত্র লেখা আছে এখানে 1 দিন, আর তারপরে দশাটা হচ্ছে 4 নম্বর দশা। এরপর আমরা আসবো কি ফলিকুলার দশা। তাহলে ফলিকুলার দশা বা যেটাকে আমরা আগে বললাম প্রলিফারেটিভ ফেজ, যার স্থায়িত্ব হচ্ছে 6 থেকে 13 দিন পর্যন্ত। তাহলে এটা মোটামুটি 3 থেকে 5 দিন দেখতে পাওয়া যায়। এর পরের দশাটা হচ্ছে ফলিকুলার দশা, এটা 6 দিন থেকে বা 5 দিন থেকে 13 দিন পর্যন্ত এর স্থায়িত্ব দেখতে পাওয়া যাচ্ছে। এই দশায় কি কি হচ্ছে? এই দশায় আমরা প্রথমে আলোচনা করব ডিম্বাশয় পরিবর্তন। তাহলে যেহেতু এই দশাতে দেখতে পাওয়া যাচ্ছে কি, এই দশাতে ফলিকুলার দশা মানে কি, সেখানে আস্তে আস্তে কি হচ্ছে, সেখানে কিন্তু ডিম্ব থলিগুলো আস্তে আস্তে তার পরিণতি প্রাপ্ত পেতে পারছেন। এবার ডিম্বথলি পরিণতি প্রাপ্ত কোত্থেকে পাবেন? আগেই বললাম পিত্তগ্রন্থি নষ্ট হয়ে গেছে, তাই এই দশার প্রথম দিকে কিন্তু প্রজেস্টেরনের পরিমাণটাও কমে যায়, ইস্ট্রোজেনের পরিমাণটাও কমে যায় প্রথম দিকে। পরের দিকে এগুলো আস্তে আস্তে বাড়ি, পরের দিকে গ্রাফে আসছি। প্রথম দিকে এই হরমোনগুলো পরিমাণটা কমে যায়, এইগুলো পরিমাণ কমে যাওয়ার জন্য জিএনআরএইচ হরমোনটা পরিমাণটা বৃদ্ধি পায়, অর্থাৎ গোনাডোট্রপিক রিলিজিং হরমোন এর পরিমাণটা বৃদ্ধি পায়। এর পরিমাণটা যে বৃদ্ধি পাচ্ছে, ইয়ে কি করছে, এফএসএইচ ও এলএইচ এর পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এফএসএইচ ও এলএইচ আগেই বলেছিলাম যে এফএসএইচটা বৃদ্ধি পেতে শুরু করেছিল, যার জন্য প্রাইমারি ফলিকলের বৃদ্ধিটা 6 থেকে 12টা প্রাইমারি ফলিকলের বৃদ্ধি শুরু হয়েছিল। সেই এফএসএইচ এর বৃদ্ধিটা কিন্তু এবার আস্তে আস্তে বাড়ছে এবং তার সঙ্গে এলএইচ হরমোনটা পরিমাণটাও বাড়ছে। এর ফলে ওই যে ফলিকল, যেটা প্রাইমারি ফলিকল ছিল, সেই প্রাইমারি ফলিকল 6 থেকে 12টার মধ্যে একটা প্রাইমারি ফলিকল কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কিভাবে বাড়তে শুরু করলো? সেই ফলিকলের আস্তে আস্তে থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, মেমব্রেনা গ্রানুলোসা, যেরকম অলরেডি আগেতে আলোচনা করেছি, সেগুলো আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণ হতে শুরু হলো। একটা মাত্র রূপান্তর হবে, বাকিগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাট্রেটিক ফলিকল। অ্যাট্রেটিক ফলিকল মানে কি, যে ফলিকলগুলো ম্যাচিওর হতে পারলো না, তারা আস্তে আস্তে কি হবে, তারা আস্তে আস্তে ওই ডিম্বাশয়ের মধ্যে যে স্টোমা বা মেডেলা অঞ্চল দেখতে পাওয়া যায়, সেই অঞ্চলে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যেতে পারছে। এই সময় আরেকটি ব্যাপার দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, ডিম্বথলির গাত্রে এলএইচ গ্রাহক সৃষ্টি হয়। অর্থাৎ এই ডিম্বথলি যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ওই ডিম্বথলি গাত্রে যে গ্রানুলোসা কোষ আছে, সেই গ্রানুলোসা কোষ সমূহের মধ্যে এলএইচ গ্রাহক সৃষ্টি হচ্ছে। তাহলে এই এলএইচ গ্রাহকটা সৃষ্টি হচ্ছে, এর কাজটা পরের দিকে আসছে। তাহলে এই ডিম্বাশয়ের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল অনুযায়ী অল্টারনেটিভলি ভাবে হবে। মানে কি বলছি, ধরলাম একটা মেনস্ট্রুয়াল সাইকেলের ডান দিকের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলি বা ফলিকল বৃদ্ধিপ্রাপ্ত হলো, পরে মেনস্ট্রুয়াল সাইকেলে বাম দিকের ডিম্বাশয়ের মধ্যে ফলিকলটা পরিণতি প্রাপ্তি পাবে। এইভাবে কিন্তু লেফট রাইটের অল্টারনেটিভ ভাবে কিন্তু এই ডিম্বাশয়ের মধ্যে ফলিকুলার দশায় পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই সময়তে জরায়ু গাত্রে কি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে? যেহেতু যখন ডিম্বাশয়ের মধ্যে ফলিকলটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত পাবে, ফলিকল বৃদ্ধিপ্রাপ্ত মানে কি, প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, তার থেকে টারসারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, এই সময়ে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এখানে গ্রাফেও দেখো, এখানে গ্রাফে ইস্ট্রোজেন, যেটা উপরে কালোটা, লালটা হচ্ছে ইনহিবিন এবং নীলটা হচ্ছে প্রজেস্টেরন। মানে যে কালিতে গ্রাফগুলো আছে আমি সেই কালিতেই এই হরমোনের নামগুলো লিখেছি। তাহলে এখানে দেখো এফএসএইচ এর পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, এফএসএইচ ও বাড়ছে এবং এলএইচ এর মাত্রাটাও বাড়ছে, এবং ইস্ট্রোজেনটা প্রথম দিকে কম থাকলেও পরের দিকে ইস্ট্রোজেনের পরিমাণটা বাড়ছে। প্রজেস্টেরনের পরিমাণটা খুব বেশি বাড়ছে না, এবং ইনহিবিনটাও একদম এই দশা শেষের দিকে কিছুটা
বাড়তে পারছে। তাহলে এই দশায় জরায়ু গাত্রে কি পরিবর্তন দেখতে পাওয়া যাবে? এই ইস্ট্রোজেন হরমোনটা জরায়ু গাত্রে, যেটা আগের বারে রজস্রাবীয় দশার সময় জরায়ু গাত্রে এন্ডোমেট্রিয়াম স্তরটা থেকে রাপচার হয়ে, রক্তবাহগুলো থেকে রাপচার হয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে এসেছিল, সেই এন্ডোমেট্রিয়াম স্তরটা রিপেয়ার শুরু করবে এই জরায়ু গাত্রের ফলিকুলার দশাতে। তাহলে এই যে এন্ডোমেট্রিয়াম স্তরের রিপেয়ারটা শুরু করছে, কে শুরু করছে রিপেয়ারটা? বললাম ইস্ট্রোজেন হরমোনটা। তাহলে ইস্ট্রোজেন হরমোনের ক্রিয়াতে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের স্তরটা আবার পুরু এবং গ্রন্থিময় হয়ে ওঠা শুরু হবে। এই সময় জরায়ুর এন্ডোমেট্রিয়ামের যে স্তরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে যে কলাকোষগুলো আছে সেগুলো বৃদ্ধি পেয়ে স্তম্ভাকৃতি হবে এবং সেগুলো আস্তে আস্তে স্থূল এন্ডোমেট্রিয়াম তৈরি করবে। এবং এই যে স্থূল এন্ডোমেট্রিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, এই এন্ডোমেট্রিয়ামে পুরো মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হতে পারবে। তাহলে এই যে বললাম 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত একটা পুরো এন্ডোমেট্রিয়ামের স্তর কিন্তু সৃষ্টি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এন্ডোমেট্রিয়ামের মধ্যে রক্তবাহগুলো সর্পিলাকারে উঠে যাচ্ছে। এই রক্তবাহগুলো উঠে যাচ্ছে মানে কি, রক্তবাহগুলো অনেক বেশি রক্তে পরিপূর্ণ হচ্ছে এবং সর্পিলাকারে গঠন দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই সময়তে স্তনগ্রন্থিও আকৃতিতে সামান্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফলিকুলার দশাতে আমরা ডিম্বাশয় পরিবর্তন বললাম এবং জরায়ু গাত্রে পরিবর্তনটা বললাম। এর পরের দশা হচ্ছে ওভিউলেটরি দশা। ওভিউলেটরি দশা এটা বলা হচ্ছে, এই দশাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ এই দশাটায় একমাত্র একদিন স্থায়ী হচ্ছে। তাহলে স্বাভাবিক যদি মেনস্ট্রুয়াল সাইকেল হয় 28 দিনের, তাহলে তার 14 নম্বর দিনে এই ওভিউলেটরি দশা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডিম্ব নিঃসায়ন দশা। এখানে যদিও ডিম্ব কথাটা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি রিলিজ হচ্ছে গৌণ পরডিম্বাণু। তাহলে 14তম দিনে পরিণত ডিম্বথলি থেকে গৌণ পরডিম্বাণু নির্গত হচ্ছে। 14তম দিনে দেখো এলএইচ এর মাত্রা সর্বোচ্চ হয়েছে। এই ঘটনাকে আমরা এলএইচ সার্জ বলতে পারছি। এখানে একটা বিষয় বলে দিই যে ওভিউলেটরি দশা এই প্রক্রিয়াটা কিন্তু 14 নম্বর দিনেই যে সবসময় হবে এমন কোনো ভিত্তি নেই। তাহলে 28 দিনের ক্ষেত্রে বললাম সেটা 14 নম্বর দিনে হচ্ছে। তাহলে আমরা 28 দিন যদি বলি, তাহলে সেক্ষেত্রে 28 মাইনাস 14 মানে 14 নম্বর দিনে ওভিউলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এবার ধরা যাক কোনো মহিলার ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে 40 নম্বর দিনে। তাহলে 40টা দিনে তার সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে যে 40 দিনে মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাওয়া যায়, তাহলে এই ওভিউলেশনটা কত নম্বর দিনে হবে? সেক্ষেত্রে ওভিউলেশনটা হবে 26 নম্বর দিনে। তাহলে ওভিউলেশন প্রক্রিয়াটা কিন্তু কত নম্বর দিনে হবে সেটা ডিপেন্ড করবে কত দিন ধরে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলছে। যদি 30 দিন ধরে চলে তাহলে 30 মাইনাস 14। তাহলে এইভাবে কিন্তু আমরা ওই ওভিউলেটরি দশাটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। অনেক সময় এমসিকিউ কিছু প্রশ্ন দেয় যে এতদিন ধরে মেনস্ট্রুয়াল সাইকেল চললে তাহলে তার ওভিউলেশনটা কত নম্বর দিনে হবে না হবে। তাহলে বুঝতে পারছি যে এই ফলিকুলার দশাটা কিন্তু ভ্যারি করতে পারে। এটা বললাম স্বাভাবিকভাবে 6 থেকে 13 দিন হতে পারে। যেমন এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু 6 দিন থেকে 25 দিন পর্যন্ত হয়েছে। তাহলে এইভাবে কিন্তু এই দশাটা ভ্যারি করতে পারে। কিন্তু এই ওভিউলেটরি দশা পরের যে দশা লুটিয়াল দশা, এই দশাটা কিন্তু কোনো ভ্যারি করতে পারবে না। তাহলে ওভিউলেটরি দশায় বললাম একদিন মাত্র হচ্ছে। প্রধান কাজটা হচ্ছে ডিম্বথলি থেকে, যেটা গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রাফিয়ান ফলিকল থেকে গৌণ পরডিম্বাণু নির্গত হলো। এটা কেন হলো? অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলের মধ্যে একটা গহ্বর আছে অ্যান্ট্রাম, তার মধ্যে লিকার ফলিকুলি দেখতে পাওয়া যাচ্ছে। সেই তরলে চাপের জন্য এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাচ্ছে। এর পরের দশা আছে লুটিয়াল দশা, অর্থাৎ লুটিয়াল দশা বা যেটাকে সিক্রেটারি ফেজ আমি বললাম। এই দশাটা হচ্ছে স্বাভাবিক মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের ক্ষেত্রে এই দশাটা কতদিন থেকে কতদিন পর্যন্ত হয়? এটা হয় 15তম দিন থেকে মোটামুটি 28 দিন পর্যন্ত এই দশা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই দশায় কি হচ্ছে? এই দশাতে আমরা একইভাবে ডিম্বাশয় পরিবর্তন এবং জরায়ু গাত্রে পরিবর্তন দুটোকে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে ডিম্বাশয় পরিবর্তন ব্যাপারটা আমরা দুভাবে বলবো। একটা হচ্ছে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলে আর নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হলে। প্রথম আমরা না হওয়ার পাওয়ারটা বলছি। তাহলে ডিম্বাশয়ের পরিবর্তনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এলএইচ হরমোনটার প্রভাবে পরিণত ডিম্বথলিটা আস্তে আস্তে পিত গ্রন্থিতে রূপান্তরিত হবে। এটা কিভাবে রূপান্তরিত হবে? আমি পর্বে কত স্টেজ লিখেছি। প্রথম পরিণত ডিম্বথলি, তারপর কর্পাস
হেমারেজিকাস, তারপর কর্পাস লুটিয়াম এবং তারপর আস্তে আস্তে কর্পাস অ্যালবিকাস। তাহলে এই যে বললাম বিদীর্ণ ডিম্বাশয়ের মধ্যে যে সমস্ত গ্রানুলোসা কোষগুলো পড়ে রইল সেগুলো আস্তে আস্তে আকারে বৃদ্ধি প্রাপ্ত হয়ে সেগুলো কি হবে, প্রথম হবে কর্পাস হেমারেজিকাস। এই অবস্থায় কি হবে, ডিম্বাশয়ের মধ্যে বেশ কিছু রক্তবাহ দেখতে পাওয়া যায়, সেই রক্তবাহের কিছু কিছু অংশ এই পরিণত ডিম্বথলির অবশিষ্ট অংশের মধ্যে প্রবেশ করবে। এই রক্তবাহ দিয়ে লিউটিন বলে একটা দানা এই অংশে প্রবেশ করবে, অর্থাৎ লিউটিন দানা যেটা আছে সেই লিউটিন দানাটা এই সময় দেহে উৎপন্ন হবে। সেই লিউটিন দানাটা রক্তবাহের মাধ্যমে ডিম্বথলির অবশিষ্ট অংশে পরিণত হবে বা প্রবেশ করবে। তার ফলে কি হচ্ছে, তার ফলে ধীরে ধীরে কর্পাস হেমোরেজিকাসটা কর্পাস লুটিয়াম নামক স্ট্রাকচারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে লিউটিন এইটা একটা রঞ্জকপূর্ণ দানা, এর কালারটা ইয়েলো, তাই কর্পাস লুটিয়ামকে বাংলায় বলা হচ্ছে পিত্তগ্রন্থি। তাহলে পিত্তগ্রন্থির যে গঠনটা দেখতে পাচ্ছি, এই পিত্তগ্রন্থি গঠনটা মোটামুটি কতদিন পর্যন্ত থাকবে? স্বাভাবিকের ক্ষেত্রে 15 নম্বর দিনের পর থেকে এটা প্রক্রিয়া তৈরি হতে শুরু করে, মোটামুটি সেটা 23-24 দিন পর্যন্ত এই পিত্তগ্রন্থি গঠনটা ইনট্যাক্ট থাকছে। এবার নিষেক প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে পিত্তগ্রন্থি গঠনটা কিন্তু আর নষ্ট হবে না, কারণ নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলে সেখানে প্লাসেন্টা তৈরি হবে, প্লাসেন্টা তৈরি হলে প্লাসেন্টা থেকে প্রচুর পরিমাণে এইচসিজি হরমোন খরিত হবে, যে এইচসিজি হরমোনটা কর্পাস লুটিয়ামকে নষ্ট হতে দেবে না বা কর্পাস অ্যালবিকান্সে পরিণত হতে দেবে না। এবার যদি নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হয় তখন কি হবে? তাহলে ওই যে বললাম 23-24 দিন বা 23 থেকে 25 দিনের মাথায় এই কর্পাস লুটিয়ামের স্ট্রাকচারটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু হবে এবং নষ্ট হতে শুরু হতে সেটা আস্তে কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়ে যাবে। তাহলে এই কর্পাস লুটিয়াম নামক এই গ্রন্থি থেকে কি কি ধরনের হরমোন খরিত হচ্ছে? এখান থেকে মেন যেটা হরমোন দেখো এখানে গ্রাফে দেখানো হয়েছে, কোন হরমোনটা পরিমাণ সবচেয়ে বাড়ছে? প্রোজেস্টেরন। তাহলে প্রধান যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে প্রোজেস্টেরন। কিন্তু এছাড়াও এই পিত্তগ্রন্থি থেকে আর কি কি হরমোন খরিত হতে পারে? ইস্ট্রোজেন দেখো সামান্য মাত্রায় বাড়ছে, ইনহিবিনটাও বাড়ছে, তাহলে ইস্ট্রোজেন খরিত হচ্ছে, ইনহিবিন খরিত হচ্ছে, আর তার সাথে সাথে আরেকটা নাম লিখছি সেটা হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন হরমোনটাও কিন্তু বেশ কিছুটা খরিত হতে পারছে। তা দেখলাম আমরা এই সকল হরমোনগুলো কিন্তু এখান থেকে খরিত হতে পারলো। তাহলে পিত্তগ্রন্থি থেকে আমরা 4টে হরমোন দেখতে পাচ্ছি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনহিবিন এবং রিল্যাক্সিন। এই 4টে হরমোনই কিন্তু পিত্তগ্রন্থি থেকে খরিত হতে পারছে। তাহলে আমরা এরপর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলে বা না হলে দুটি ব্যাখ্যা আমরা করলাম। এরপর দেখবো এই সময় জরায়ু গাত্রে কি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। জরায়ু গাত্রটা কিন্তু যে রিপেয়ারটা ইস্ট্রোজেন শুরু করেছিল সেই রিপেয়ারটা কিন্তু প্রোজেস্টেরন এবার শেষ করবে। মানে প্রোজেস্টেরন দ্বারা লুটিয়াল ফেজে যে জরায়ু গাত্রের রিপেয়ারটা হয়, এখানে দেখতে পাওয়া জরায়ু গাত্রের অনেক বেশি রক্তবাহ পূর্ণ হয়ে গেছে এবং ব্লাড বেড তৈরি করেছে, যেটা যদি ইমপ্ল্যান্টেশন আর রোপণ প্রক্রিয়া সম্পন্ন হয়, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে জাইগোটটা রোপিত হবে। সেই রোপণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জরায়ু গাত্রটা নিজেকে তৈরি করছে বা প্রিপেয়ার করছে। এই সময় এন্ডোমেট্রিয়ামটা বৃদ্ধি পেয়ে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত পুরু হচ্ছে। তাহলে এই পর্যায়ে এন্ডোমেট্রিয়ামের কোষগুলো বিভাজিত হচ্ছে না, কিন্তু কোষগুলো বিভাজিত না হলেও এখানে কিন্তু এন্ডোমেট্রিয়াম স্তরটা অধিক পরিমাণে কলারস জমা হয়ে এন্ডোমেট্রিয়ামের গ্রন্থিগুলোর মধ্যে অধিক খরিত পদার্থ সঞ্চিত হয়ে সেগুলো স্ফীত হচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু ক্ষরণ পদার্থ নির্গত করার মাধ্যমে এই এন্ডোমেট্রিয়াম স্তরের মধ্যে অধিক পরিমাণে গ্লাইকোজেন, লিপিড দানা ইত্যাদি সঞ্চয় করছে এবং সঞ্চয় করার জন্য এই স্তরটা কিন্তু অনেকটাই পুরু হয়ে যাচ্ছে। এই সময় এন্ডোমেট্রিয়ামে স্ট্র্যাটাম কম্প্যাক্টাম আর স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম এই দুটো যে অংশ সেখানে সর্পিলাকার রক্তবাহগুলো অধিক পরিমাণে কুণ্ডলীকৃত হচ্ছে। কি কি বললাম আমি নামগুলো লিখে দিচ্ছি একবার, স্ট্র্যাটাম কম্প্যাক্টাম এবং স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম। তাহলে স্ট্র্যাটাম কম্প্যাক্টাম
এবং স্ট্যাটাম স্পঞ্জিওসাম, এই দুটো যে লেয়ার আছে এন্ডোমেট্রিয়ামে, সেগুলোর মধ্যে অবস্থিত রক্তবাহগুলো অধিক পরিমাণে সর্পিলাকৃত হচ্ছে এবং রক্তবাহগুলো কিন্তু অধিক পরিমাণে কুণ্ডলিকৃত হচ্ছে এবং তার জন্য এই এন্ডোমেট্রিয়াম স্তরটা অনেক বেশি পুরু হয়ে যাচ্ছে। নিষেক প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তাহলে কি হবে? যেহেতু প্রজেস্টেরনের পরিমাণটা নিষেক প্রক্রিয়াটা, এই গ্রাফটা নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রজেস্টেরনের গ্রাফটা কিন্তু এই দশা মোটামুটি 25-26 দিনের বা 24-25 দিনের পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবার এই কর্পাস লুটিয়াম নষ্ট হওয়ার জন্য প্রজেস্টেরন পরিমাণটা কমছে। যখনই প্রজেস্টেরন পরিমাণটা কমবে তখন আবার সে একইভাবে এই দুটো লেয়ার স্ট্যাটাম কম্প্যাক্টাম এবং স্ট্যাটাম স্পঞ্জিওসাম এগুলো কিন্তু আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে পড়বে এবং রক্তবাহের সংকোচনের মাধ্যমে আবার কিন্তু রজস্রাবীয় দশা প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে দেখলাম যে 4টে দশার মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেল প্রক্রিয়াটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং 4টে দশার মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেল প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এবার প্রথমে আমরা এই মেনস্ট্রুয়াল সাইকেল সংক্রান্ত বেশ কিছু ডিসঅর্ডার আমরা আলোচনা করব, যে কি কি ধরনের ডিসঅর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম লেখায় দেখো ডিসমেনোরিয়া। যে ডিসমেনোরিয়া এই কথাটা মানে হচ্ছে কি, আমরা যে লিখেছি এখানে ডিসমেনোরিয়া, এই ডিসমেনোরিয়া কথাটা মানে কি, মানে হচ্ছে যদি যন্ত্রণাদায়ক রজস্রাব। তাহলে ডিসমেনোরিয়া কথাটা মানে হচ্ছে কি বললাম, এটা মানে হচ্ছে অসহ্য ও যন্ত্রণাদায়ক রজস্রাব, প্রথমটা বললাম। এরপর হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগো মানে কম, তার মানে এখানে কি বলা আছে, অনিয়মিত ও অল্প রজস্রাবকে বলা হচ্ছে অলিগোমেনোরিয়া। নেক্সট আছে মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে কি বলা হচ্ছে, অধিক সময় ধরে এবং অতিরিক্ত রক্তক্ষরণ। তাকে বলা হচ্ছে মেনোরেজিয়া। নেক্সট আছে মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া মানে কি, স্বাভাবিক সময়তেই, মানে সময়টা স্বাভাবিক কিন্তু রক্তক্ষরণটা হচ্ছে অধিক। যেটাই বললাম যে নর্মালি ভাবে দেখতে পাওয়া যাচ্ছে 40 থেকে 80 ml পর্যন্ত ব্লিডিং হতে পারছে, এর পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই মেট্রোরেজিয়ার ক্ষেত্রে। নেক্সট লেখা আছে মিডট্রেলচ মার্চ। এই মিডট্রেলচ মার্চ কথা মানে কি, যখন গৌণ পরডিম্বাণু নির্গত হচ্ছে, অর্থাৎ গৌণ পরডিম্বাণু নির্গত হওয়ার সময় মহিলাদের তলপেটে যে ব্যথা অনুভূত হয় তাকে আমরা বলতে পারছি মিডট্রেলচ মার্চ। এটা কেন হচ্ছে, এই বিদীর্ণ যে ডিম্বথলি হচ্ছে, যা কি বললাম ডিম্বথলিটা ফেটে বেরিয়ে আসছে, এই বিদীর্ণ ডিম্বথলি থেকে বেশ কিছু রক্তক্ষরণ হচ্ছে, যার জন্য পেরিটোনিয়াম পর্দায় উত্তেজিত হচ্ছে এবং তার জন্য এই প্রকার যন্ত্রণা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এইগুলো আলোচনা করলাম যে বিভিন্ন প্রকার অ্যাবনর্মালিটি যেটা কিন্তু রজতচক্রের সঙ্গে যুক্ত। এরপর আমরা দেখব ঋতুচক্র। ঋতুচক্র মানে কি বললাম, ঋতুচক্র মানে বলা হচ্ছে যে এই ঋতুচক্র পর্যায়টি আমি আগেই বললাম যে নন প্রাইমেট জাতীয় স্তন্যপায়ীতে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ঋতুচক্র প্রক্রিয়াটি যেটা বললাম, ঋতুচক্র প্রক্রিয়াটি আমরা কিন্তু মোট দু ধরনের দেখতে পাই। একটা হচ্ছে মোনোইস্ট্রাস আর একটি হচ্ছে পলিইস্ট্রাস। প্রথম বললাম কি, প্রথম আমরা আলোচনা করব মোনোইস্ট্রাস মানে এক ঋতুচক্রী, আর তারপর আলোচনা করবো আমরা বহু ঋতুচক্রী। প্রথম যেটা বলছি আমরা এক ঋতুচক্রী, মানে যাদের যাদের বছরে একবারই ঋতুচক্র সম্পন্ন হচ্ছে।
প্রথম যেটা লিখি সেটা হচ্ছে কিন্তু মনোইস্টাস বা এক ঋতুচক্রী, তারপর হচ্ছে বহু ঋতুচক্রী। তাহলে প্রথম দেখতে পাচ্ছি মনোইস্টাস মানে কি বলা হচ্ছে, যেখানে একবারই মাত্র ঋতুচক্র সম্পন্ন হচ্ছে বছরে, তখন তাকে বলা হচ্ছে মনোইস্টাস। উদাহরণ কি হবে, যেমন কুকুরদের দেখতে পাওয়া যাচ্ছে একবারই মাত্র ঋতুচক্র সম্পন্ন হচ্ছে। আবার গিনিপিগ বা ইঁদুর, বিড়াল এদের দেখতে পাওয়া যাচ্ছে বহু ঋতুচক্রী, অর্থাৎ বছরে বেশ কয়েকবার ঋতুচক্র সম্পন্ন হচ্ছে। এক ঋতুচক্রী প্রাণীদের ক্ষেত্রে তিনটে দশা দেখতে পাওয়া যায়, প্রোইস্টাস, ইস্টাস আর প্রেগন্যান্সি। প্রথম দশায় কি হচ্ছে, তাদের বহিস্থ যৌনাঙ্গ স্ফীত হচ্ছে, জরায়ুর মধ্যে রক্তনালীটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি হচ্ছে প্রোইস্টাসে। ইস্টাস যেটাকে বাংলায় বলা হচ্ছে পূর্ণ ঋতু, এই সময় তার কিন্তু দেখা যাচ্ছে কি এই সময় ডিম্বাণু নিঃসরণ ঘটছে। তাহলে পূর্ণ ঋতু অবস্থায় কি দেখতে পাওয়া যাচ্ছে, ডিম্বাণু নিঃসরণ দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই সময় স্ত্রী প্রাণীতে জননাঙ্গগুলো অধিক সক্রিয় হচ্ছে এবং অধিক পরিমাণে তাদের কিন্তু চঞ্চলতা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর এই ইস্টাস, যেটা বললাম, এই ইস্টাস দশায় কিন্তু একটা বিশেষ ঘটনা দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে হিট পিরিয়ড। অর্থাৎ হিট পিরিয়ড যেটা বললাম, এই হিট পিরিয়ডটা কিন্তু এই ইস্টাস দশায় দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দেহের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যায়। এবং যেমন গবাদি পশু, যেমন গরুর ক্ষেত্রে এই হিট পিরিয়ডটা প্রায় 18 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাহলে এই সময় কি দেখতে পাওয়া যাচ্ছে, এই সময় ডিম্ব নিঃসরণ প্রক্রিয়াটা হচ্ছে। তাহলে যদি এই সময় নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আর যদি নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হয়, তখন তাহলে আবার কিন্তু স্ত্রী যৌন অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাবে এবং স্ত্রী প্রাণীর সক্রিয়তা কিন্তু হ্রাস পাবে, যেটাকে অ্যানিস্ট্রাস দশা বলা হচ্ছে। এবার যেগুলো বহু ঋতুচক্রী, তাদের ক্ষেত্রে আমরা চারটে দশা দেখতে পাচ্ছি, প্রোইস্টাস, ইস্টাস, মেটাস্টাস এবং ডায়াস্টাস। প্রথম যেটা বললাম প্রোইস্টাস, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে ডিম্বথলি আকারে বাড়ছে, জরায়ুর মধ্যে তরল পদার্থ আস্তে আস্তে জমতে শুরু করছে। ইস্টাস দশা, যেটাকে পূর্ণ ঋতুচক্র বললাম, এই সময় কি দেখতে পাওয়া যাচ্ছে যে স্ত্রী প্রাণী এবং পুরুষ প্রাণীর মধ্যে একটা সেক্সুয়াল কপুলেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটাও বৃদ্ধি পাচ্ছে, ডিম্বাণু নিঃসরণ এই সময়তে দেখতে পাওয়া যাচ্ছে। মেটাস্টাস মোটামুটি 10 থেকে 14 ঘন্টা স্থায়ী হচ্ছে, এই সময় ডিম্বাশয়ে পিত্তগ্রন্থি সৃষ্টি হচ্ছে এবং জরায়ুর রক্তনালী প্রাচুর্যতাও এই সময়তে কিন্তু হ্রাস